তারপরে তার বাবা মা যখন ছুটে এলো তখন অদ্ভুতভাবে তার বাবা মাকে 3 ঘন্টা বসিয়ে রাখার পরে তাকে যখন তার বডি দেখানো হলো তখন সে মৃত, আত্মহত্যা করেছে। প্রশাসন থেকে বললো আত্মহত্যা করেছে, কি সরকারি হাসপাতাল। এটাই আমাদের প্রশ্ন, পুলিশ প্রশাসন কি ডাক্তার তারা যখন বললো আত্মহত্যা করেছে, কিসের ভিত্তিতে বললো আত্মহত্যা করেছে? এবং তখন সংগঠিত যদি আন্দোলন না হতো তাহলে সেই যে মৃতদেহ, সেই মেয়েটির মৃতদেহ কিন্তু ময়না তদন্ত ঠিক মতন হতো না, আরজি করের হসপিটালরাই ময়না তদন্ত করতো। কিন্তু তখন বামপন্থী ছাত্র সংগঠন এবং যুব সংগঠনে, আপনারা জানেন সেদিন বুদ্ধদেব ভট্টাচার্যকে নিয়ে, তার মৃতদেহ নিয়ে তখন তারা রওনা হয়েছিল। কিন্তু সেই জায়গা থেকে বামপন্থী ছাত্র এবং যুবরা দৌড়ে আসে এবং দৌড়ে এসে সেই মৃতদেহকে আটকানো হয় এবং শিয়ালদা কোর্ট থেকে স্পেশাল অর্ডার নিয়ে এসে তার ময়না তদন্ত বাইরের চিকিৎসকদেরকে দিয়ে তাদের সামনে ভিডিওগ্রাফি করে করার জন্য সত্যিটা আজকে আমাদের জনগণের সামনে এসছে। না তো কিন্তু আমাদের সামনে সত্যিটা আসতো না। আর 5টা মৃত্যুর মতন এই মৃত্যুটাকেও চালিয়ে দিত শাসক দল। আর সব থেকে জঘন্য যে বিষয়টা আমাদের সামনে আসছে, আমরা এটার জন্য এতটা সোচ্চার গোটা বাংলা, এই কারণে একটা নারীর নিরাপত্তা বা একটা মেয়ের নিরাপত্তা যেমন এখানটাতে বিষয়বস্তু, ঠিক সেরকম ভাবে এই যে হাসপাতালগুলো এমন একটা বিচ্ছিন্ন র্যাকেটে পরিণত হয়েছে যেখানটাতে চিকিৎসার নামে বিভিন্ন রকমের ব্যবসা এবং এই যে ওষুধের চোরা কারবারি, ঠিক সেরকম ভাবে বায়ো যে আবর্জনা যেটা হয় সেক্ষেত্রেও একটা 2 নম্বরই এবং একটা কাটমারির একটা ব্যবস্থা। এবং তারপরে যেটা জঘন্যভাবে শোনা যাচ্ছে, এই যে মেডিকেল কলেজ হসপিটাল যেখানটাতে ছাত্রছাত্রীরা পড়তে যায়, প্রচন্ড মেধার সঙ্গে তারা উত্তীর্ণ হয়। আপনারা দেখেছেন সেই মেধার পরীক্ষা, প্রবেশিকা পরীক্ষার ক্ষেত্রে কিরকম ধরনের প্রতিযোগিতা, এবং সেক্ষেত্রেও একটা দুর্নীতি। সেটার বিষয়ে যাচ্ছি না, তাহলে আমরা বিষয় থেকে সরে যাব। তারপরে এখানে গণ টোকাটুকি এবং এই যে অধ্যক্ষ, সেই অধ্যক্ষকে যদি পয়সা না দেওয়া হয় তাহলে তাদের নাকি পাশ করানো হয় না। এই যে জঘন্য জিনিস, যেটা শিক্ষক হিসেবে ভাবতে লজ্জা লাগে এবং সব থেকে বড় কথা এটা সামাজিক ব্যাধি। এই শিক্ষকরা ওখান থেকে পাশ করে এসে দাদাদের সহায়তায় বিভিন্ন সরকারি হাসপাতালে তারা চাকরি পাবে। আমার আপনার মতন লোক যারা আজকে সকল নাগরিক এখানে আছেন, 70%, 80% লোক সরকারি হাসপাতালে চিকিৎসার উপরে নির্ভরশীল। আমরা যাব সরকারি হাসপাতালে এবং আমাদের যে ট্রিটমেন্ট হবে সেই ট্রিটমেন্টটা কতটা গুণগত মানে উৎকর্ষ ট্রিটমেন্ট হবে, এই বিষয়টাই আমাদের কাছে ভীষণভাবে প্রশ্ন রাখে। এবং সেই জন্য আজকে শিক্ষক কর্মচারী নির্বিশেষে আজকে আমরা এখানটাতে সমবেত হয়েছি। আমরা এখানে বক্তব্য রাখার জন্য আসিনি। আজকে এই যে শাসক দল বিভিন্ন রকমের স্ত্রী অনুষ্ঠান শুরু করেছে, বিদ্যালয়গুলোতে আমরা দেখি কন্যাশ্রী, বিভিন্ন রকমের স্ত্রী, কিন্তু এই স্ত্রীর আড়ালে যে একদম জঘন্য বিশ্রী ঘটনাটা লুকিয়ে আছে, হতশ্রী চেহারা পশ্চিমবঙ্গে, সেই হতশ্রী চেহারাটা আজকে আমাদের সামনে ফুটে উঠেছে। আমরা খুব দুঃখের সঙ্গে লক্ষ্য করছি যে নির্যাতিতা, যে নিহত ছাত্রী, তার মা বলছে যে লক্ষ্মীর ভান্ডার পাচ্ছে যারা বা যারা কন্যাশ্রী পাচ্ছে তাদের মারা, তাদের লক্ষ্মীরা সুরক্ষিত। তো আজকে আমরা যে ছাত্রীদেরকে বা যে সন্তানকে পাঠাচ্ছি পড়তে, আজকে আমরা বাবা মারা এতদিন পর্যন্ত আমরা জানতাম যে আমরা সুরক্ষিত, আমরাও কর্মক্ষেত্রে যাই, কিন্তু আজকে থেকে আমাদের একটা আতঙ্ক কাজ করছে যে আমরা কি কর্মক্ষেত্রে সত্যি সুরক্ষিত এই লুণ্ঠন বাহিনীর দ্বারা। আজকে এখানে বলার পরে কালকে আমি আবার আহত হব না তো, বা আমরা বিভিন্ন ভাবে বিদ্রোহের শিকার হব না তো? আমাদের আন্দোলনের ঢেউ বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়েছে। খুব দুঃখের সঙ্গে লক্ষ্য করছি বিভিন্ন শিক্ষিকা বা শিক্ষক বা যারা প্রতিবাদী আন্দোলন, দলমত নির্বিশেষে আন্দোলন হচ্ছে। এবং আমরা দেখেছি রাতের 14 তারিখ যে আমাদের 78 স্বাধীনতার 78 বছর হলো, 77তম স্বাধীনতা দিবসের দিন রাত্রিবেলা আজকে জনজোয়ার আছড়ে পড়েছিল দলমত নির্বিশেষে। তারপরে কিন্তু প্রতিবাদীদেরকে বিভিন্ন রকম ভাবে ফোন করে তাদেরকে একটা ভয় দেখানোর চেষ্টা করা হচ্ছে যেন তোমরা আন্দোলন বিমুখ হয়ে যাও এবং আন্দোলন বিমুখ হয়ে ঘরে বসে যাও। কিন্তু বাংলা কিন্তু সেটা জানে না। আজকে আমাদের এই যে রাতের দখল শুধু নারীদের রাতের দখল না, আমরা চাই দিন রাত সব দখল করতে। এবং এই দখলের যে আন্দোলন, এই রাত দখলের যে আন্দোলন, সেটা কিন্তু শুরু হয়েছিল 1975 সালে ফিলাডেলফিয়ায় যে আন্দোলন হয়েছিল, রিক্লেম দ্য নাইট।
আজকে আমাদের যেটা প্রতিষ্ঠিত করতে হবে, আমাদের আন্দোলনের অভিমুখ নিয়ে যেতে হবে রিক্লেম বেঙ্গল। আজকে আমাদেরকে বেঙ্গলকে পুনরুদ্ধার করতে হবে, এই জঘন্য শাসকের হাত থেকে পুনরুদ্ধার করতে হবে। এবং যারা আমাদের রক্ষা করছে তাদের ঘরেও তো মেয়ে আছে, তাদের কাছেও আমাদের আবেদন, আপনাদের মেয়েরাও বড় হচ্ছে, তারা সুরক্ষিত তো? আজকে যারা ফ্যাসিস্ট তারা কিন্তু এইভাবেই আন্দোলন করে, তারা আগে কমিউনিস্টদেরকে ধরে, তারপরে সোশ্যালিস্টদেরকে ধরে, তারপরে সাধারণ নাগরিকদেরকে ধরে, তারপরে তারা নিজেদের লোককে খুবলে খায়। আজকে কিন্তু আমরা সেই জায়গাতে এসে দাঁড়িয়েছি। কাজেই সকলের কাছে আবেদন যে আমাদের এই যে স্বপ্নের বাংলা, যেটা আমরা অনেক কষ্ট করে লালন পালন করে একটা জায়গায় নিয়ে এসেছি, সেই জায়গাটাকে পুনরুদ্ধার করুন। সকলের কাছে আমাদের কাতর আরতি। এবং আমরা যে শিশুদেরকে বিদ্যালয়ে পড়াই, তারা ধীরে ধীরে বুকে উচ্চ শিক্ষার অঙ্গনে যায়, তাদেরকে এইভাবে শেষ হতে দেবেন না। তাদেরকে শেষ যেন তারা না হয়, আমার যেন মূল্যবোধের রাজনীতিটা যেন নষ্ট না হয়ে যায়, আমরা যেন ভোগবাদের যে আমাদের যে মৌলবাদ, ভোগবাদী মৌলবাদ, অর্থাৎ আমরা যে ভোগের নেশায় সবটাকেই খুবলে খেতে হবে, এই জায়গাতে যেন আমরা না পৌঁছাই। সেই জন্য কিন্তু আমাদের সহ নাগরিকদের হাতে হাত বেঁধে তৈরি হতে হবে এবং সেই তৈরি হওয়ার সময় কিন্তু আমাদের এসছে। এবং আমার আবেদন, এই আন্দোলনটাকে, যে আন্দোলন আমরা রাতে দিনে মিলে জনজোয়ারের আন্দোলন, আজকে আমরা শিক্ষক কর্মচারীদের মঞ্চ থেকে এখানটাতে বলছি, কথা বলতে এসেছি, আমরাই রাতের মিছিলে গেছি, নাগরিক হয়ে আমরা গেছি। এটা আমাদের নাগরিকদের দাবি যে আমরা সুরক্ষিত থাকি। আর যেটা বললাম রিক্লেম বেঙ্গল, অর্থাৎ বাংলাকে উদ্ধার করতে হবে। বাংলাকে যদি আমরা উদ্ধার না করতে পারি, তাহলে যে স্বপ্নের বাংলা আমরা তৈরি করেছিলাম, যে স্বপ্ন আমরা দেখেছিলাম, কালকে আমরা খুব দুঃখের সঙ্গে দেখলাম স্বনামধন্য চিকিৎসকরা সকলে মিলে গেছে, পুলিশ তাদেরকে সমন করেছে, অথচ খুব দুঃখের সঙ্গে দেখছি পুলিশ দোষীদেরকে খুঁজে বের করতে পারছে না। যে মৃতদেহ দেখলাম আমরা, সেই মৃতদেহ এমন জঘন্যভাবে খুবলে সেই মৃতদেহ হাড়গোড় ভেঙে দেওয়া হয়েছে। কখনোই কি একজনের পক্ষে সেই মৃতদেহ ওরকম, সেই মেয়েটিকে এরকম ভাবে খুন করা সম্ভব? তার পেলভিক বোন ভেঙে দেওয়া হয়েছে, এটা কখনোই সম্ভব না। কিন্তু এই পুলিশ সমন পাঠিয়ে স্বনামধন্য চিকিৎসকদেরকে ডেকে পাঠাচ্ছে লালবাজারে, অথচ অপরাধীদেরকে আজকে 9 তারিখের পরে আজকে 20 তারিখ হয়ে গেল, তারা কিন্তু খুঁজে বের করতে পারছে না। কিসের স্বার্থ এখানটাতে? আমাদের প্রশ্ন এই জায়গাটাতে, এই যে হাসপাতালগুলো, সরকারি হাসপাতালগুলো একটা র্যাকেটের কাজ করছে এবং সেই র্যাকেট থেকে শাসক দলের কাছে সেই টাকা পৌঁছাচ্ছে। সেই টাকা পৌঁছানোর লেনদেনটা যদি বন্ধ হয়ে যায় বা সবটা যদি জানাজানি হয়ে যায়, সেই জন্যই কি এই ব্যবস্থা? এবং আমরা খুব দুঃখের সঙ্গে দেখলাম যে অধ্যক্ষ প্রথমে বললো সুইসাইড হয়েছে, সুইসাইড করেছে, সে একজন চিকিৎসক, কি করে সে বলে এটা সুইসাইড হয়েছে? সে একজন অর্থোপেডিক ডাক্তার। পেলভিক বোন ভেঙে দেওয়া কোনোদিনও ওই একজন সিভিক পুলিশের দ্বারা সম্ভব? কখনোই সম্ভব না। সেই জায়গাটাতে দাঁড়িয়ে সেই চিকিৎসককে যখন সরিয়ে দেওয়া হলো দাবিতে, জনগণের দাবিতে, ছাত্রদের দাবিতে, তাকে পুরস্কার দিয়ে আরেকটা ন্যাশনাল মেডিকেল কলেজে তাকে রিক্রুট করা হলো এবং অদ্ভুতভাবে সেই জায়গা থেকে তার ক্যান্সারের মধ্যে দিয়ে আবার আরেকজনকে নিয়ে আসা হলো। সেই মানুষটিও কিন্তু কোনোদিনও, সেই মানুষটিও কিন্তু দোষের বাইরে নয়, সেই মানুষটিও অনেক রকমের, তার নাম আমি উল্লেখ করছি না, যে এখন বর্তমানে আরজি করের অধ্যক্ষ, তার নামেও কিন্তু বিভিন্ন অভিযোগ। 2 বছর আগে তার নেতৃত্বে বিভিন্ন মেডিকেল কলেজগুলোতে গণটোকাটোকির আসর শুরু হয়েছিল এবং তাকে একটা কিসের জন্য, দুর্নীতির জন্য তাকে অপসারণ করা হয়েছিল। আর কোনো চিকিৎসক নেই। এবং সব থেকে দুঃখ যেটা, দাবিতেই আমরা পথে নেমেছি। আমাদের যেটা দাবি সেটা হচ্ছে যে দোষীদের শাস্তি দিতে হবে এবং দোষীদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে এবং তার সঙ্গে সঙ্গে এই পুলিশের অপদার্থতা এবং স্বাস্থ্য দপ্তরের অপদার্থতার জন্য স্বাস্থ্যমন্ত্রী এবং পুলিশ মন্ত্রী, তার সঙ্গে সঙ্গে মুখ্যমন্ত্রী যেহেতু এই দুটো দায়িত্বে আছে, তারও পদত্যাগ করে নিরপেক্ষ তদন্ত শুরু করা দরকার। এটাই আমাদের আর্জি। এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আমাদের সংক্ষিপ্ত সভা, আমার আবেদন আপনারা আমাদের এই সভা শেষ না হওয়া পর্যন্ত থাকবেন। এবার আমাদের বক্তব্য রাখছেন কোঅর্ডিনেশন কমিটির পক্ষ থেকে কৃষ্ণা বোস।